সংসার জীবনে প্রতিটি মানুষই চায় সুখে শান্তিতে জীবন কাটাতে, কিন্তু সেটা পারে কয়জন? প্রতিটা সংসারেই কোনো না কোনো ব্যাপার নিয়ে সমস্যা লেগেই থাকে। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। বহু বছর আগের ঘটনা। নারায়ণগঞ্জ নামে এক গ্রামে তিলক নামে এক ব্যক্তি তার স্ত্রী এবং মাকে নিয়ে বাস করত। তাদের কারো জীবনে একটুও শান্তি ছিল না। তিলক তার মা এবং স্ত্রীকে নিয়ে খুবই চিন্তিত ছিল, কারণ তার মা এবং তার স্ত্রী সর্বদা নিজেদের মধ্যে ঝগড়ায় ব্যস্ত থাকত। কেউ কাউকে সহ্য করতে পারত না। এই পরিস্থিতিতে তিলক খুবই দুঃখের সঙ্গে দিন কাটাচ্ছিল। তিলক তাদের বিবাদ মেটাতে অনেক চেষ্টাও করেছে, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। বিপরীত ক্রমে ঝগড়া দিন দিন বেড়েই গেছে। এর ফলে সে প্রায় অতিষ্ঠ হয়ে উঠেছিল। একদিকে সংসারের আর্থিক কষ্ট এবং অপরদিকে পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসার অভাব, সব মিলিয়ে তিলকের মুখে চোখেও যেন তার সংসারের কষ্টের ছাপ স্পষ্ট হয়ে উঠতে থাকে। এরপর একদিন সে তার খুব কাছের এক বন্ধুকে প্রায় বাধ্য হয়েই তার মা এবং তার স্ত্রীর কথা জানায়। ওই বন্ধু তখন তাকে পরামর্শ দেয়, তাদের গ্রামটা পেরিয়ে কিছুটা দূরেই এক ঘন জঙ্গল রয়েছে এবং সেই জঙ্গলে একটি গুহা রয়েছে। সেই গুহার মধ্যে এক তান্ত্রিক থাকেন। যেসব ব্যক্তি এভাবে সংসারের ঝামেলায় অতিষ্ঠ হয়ে ওঠেন, তাদের সেই তান্ত্রিক সাহায্য করেন। তাই তার সেই বন্ধু যেন সেই তান্ত্রিকের কাছে গিয়ে একবার তার কাছ থেকে সাহায্য চেয়ে দেখে। বন্ধুর এই উপদেশ শুনে সে ঘন জঙ্গল পেরিয়ে সেই তান্ত্রিকের কাছে উপস্থিত হয়। গুহায় প্রবেশ করার আগেই সে কিছুটা দূর থেকে লক্ষ্য করে তার স্ত্রী চুপি চুপি হাতের মধ্যে কিছু একটা লুকিয়ে নিয়ে বেরিয়ে আসছে গুহা থেকে। এটা দেখে তিলক গুহার দিকে এগিয়ে যায়। এগিয়ে যেতে যেতে সে দেখে তার স্ত্রী বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পর তার মা লুকিয়ে লুকিয়ে সেই গুহার মধ্যে প্রবেশ করেন। তিলক যে সেই তান্ত্রিকের কাছে যাবে, এই ব্যাপারটা তার মা এবং স্ত্রী দুজনেরই অজানা ছিল। তাই সে গাছের আড়াল থেকে বিষয়টা দেখতে থাকে যে তার মা কখন ওই গুহা থেকে বের হয়, এবং তিলক দেখল তার মাও কিছুক্ষণ পর হাতে করে কিছু একটা লুকিয়ে নিয়ে বেরিয়ে গেলেন। এটা দেখার পর সে প্রবেশ করলো ওই গুহার মধ্যে। গুহায় প্রবেশ করে তিলক দেখল এক তান্ত্রিক একটি পাথরের ওপর বসে ধ্যান করছেন। তিলক গুহায় প্রবেশ করার সঙ্গে সঙ্গেই সেই তান্ত্রিক বলে উঠলেন, জানে তোর অনেক কষ্ট, অর্থের অভাবে তোর সংসার চলছে না, এদিকে তোর মা এবং স্ত্রীকে নিয়েও তোর অনেক দুঃখ। তিলক কিছু না বলতেই যখন ওই তান্ত্রিক সমস্তটা বলে দিলেন, তখন সে অবাক হয়ে গেল এবং দুই হাত জোর করে তান্ত্রিকের উদ্দেশ্যে বলে উঠল, বাবা, আপনি তো অন্তর্যামী, আপনি পারবেন আমাকে বিপদের হাত থেকে মুক্ত করতে। দয়া করে আমাকে এই বিপদের হাত থেকে বাঁচান। এরপরে তান্ত্রিকটি তাকে মন্ত্র পড়ে কিছুটা ছাই দিলেন এবং বললেন, পরিবারের বাকি সদস্যদের খাবারে এবং পানীয়ের মধ্যে তাদের অজান্তে এই ছাই মিশিয়ে দিতে, ফলে তাদের মধ্যে সদ্ভাব বজায় থাকবে এবং তিলক যা চায় তাই হবে, সকলে তার অধীনে হয়ে যাবে। এই কথা শোনার পর তিলক সেই ছাই নিয়ে তান্ত্রিককে ধন্যবাদ জানিয়ে গুহা থেকে বেরিয়ে আসছিল। তখনই তান্ত্রিক তাকে ডেকে বলেন, আমার পাশে একটি দানপত্র রাখা রয়েছে, খুশি হয়ে যে যা পারে এই দানপাত্রে নিজেদের সামর্থ্য অনুযায়ী কিছু রেখে যায়, তুইও যা পারবি রেখে যা। এই কথা শোনার পর তার কাছে সেই সময় যেটুকু অর্থ ছিল সে সেই দানপাত্রে রেখে দেয় এবং ছাই নিয়ে আনন্দের সঙ্গে গুহার থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে আসে। সেদিন তিলকের বাড়িতে সকলে খুবই আনন্দিত ছিল, কারণ সেদিন পরিবারের সকল সদস্য সেই তান্ত্রিকের কাছে গিয়েছিল তাদের ভালো হওয়ার জন্য। কিন্তু পরিবারের সকল সদস্যদের মধ্যে এই ব্যাপারটা অজানা ছিল যে তারা প্রত্যেকেই সেই তান্ত্রিকের কাছে গিয়েছিল নিজেদের ভালোর জন্য। তিলকের স্ত্রী সেদিন খুব ভালো রান্না করে খুব যত্ন সহকারে তার স্বামী এবং শাশুড়িকে খাওয়ালো।
খাবারের সঙ্গে সে সেই তান্ত্রিকের দেওয়া ছাই মিশিয়ে দিয়েছিল। তাদেরকে ভালো ভালো খাবার খাইয়ে সেদিন সে খুবই আনন্দিত ছিল। খাওয়ার শেষে তার মা তিলককে এবং তার স্ত্রীকে দুধ গরম করে তার মধ্যে তাদের অজান্তে তান্ত্রিকের দেওয়া ছাই মিশিয়ে তাদেরকে দুধ খেতে দিল। তার মাও ভীষণ আনন্দিত ছিল, কারণ তার সংসার থেকে অশান্তি দূর হতে চলেছে। রাত্রে তিলক স্যুপ বানিয়ে তার মধ্যে তান্ত্রিকের কাছ থেকে আনা ছাই মিশিয়ে তার মাকে এবং স্ত্রীকে খেতে দিল। তিলকও সেদিন খুব আনন্দিত ছিল, কারণ তার সংসারের সুখ ফিরে আসতে চলেছে এই ভেবে। সেদিনকার মতো সকলে যে যার খাবার খেয়ে শুয়ে পড়ে। পরিবারের সকল সদস্য আনন্দিত ছিল এই ভেবে যে পরের দিন সকালে উঠে তারা নিজেদের অধীনে সকলকে চালনা করতে পারবেন। পরের দিন সকালে তিলকের স্ত্রী ঘুম থেকে ওঠার পর শাশুড়ির ঘরে গেল এই ভেবে যে শাশুড়ি তার কথায় উঠবে আর বসবে তান্ত্রিকের দেওয়া ছাইয়ের প্রভাবে। স্ত্রী তার শাশুড়ির ঘরে গিয়ে শাশুড়িকে বলল রান্না করতে। এদিকে শাশুড়িও ভেবে বসে আছে তান্ত্রিকের দেওয়া ছাইয়ের প্রভাবে সবাই তার অধীনে থাকবে। এই জন্য শাশুড়ি ভাবছে আজকে বউ রান্না করবে। এই নিয়ে দুজনের মধ্যে তুমুল ঝগড়া বেঁধে গেল। শাশুড়ি বউকে বলছে তুমি রান্না করো, আর বউ শাশুড়িকে বলছে আপনি রান্না করুন। সকাল সকাল এই ঝামেলা শুনে তিলক তার ঘর থেকে ছুটে এসে দেখে আবার সেই একই ঝামেলা শুরু। থামানোর অনেক চেষ্টা করলো তিলক, কিন্তু কিছু ফল হলো না। সেই তুমুল ঝগড়ার মধ্যে পড়ে তিলক নিজের মাথার চুল ছিঁড়তে লাগলো। এইরকম ঝগড়া তাদের মধ্যে নিয়মিত চলতেই থাকলো। এর বেশ কিছুদিন পর এক জ্ঞানী মানুষের কথায় তারা বাড়িতে হোম যজ্ঞ করে পুজো করলো তাদের সংসারের শান্তির জন্য। এরপরে বেশ কিছুদিন শান্তি বজায় থাকলেও কিছুদিন পর আবার সেই ঝামেলার সূত্রপাত ঘটল। এরপর তিলক এই ঝামেলা বন্ধ করার আর কোনো রাস্তা না পেয়ে জ্ঞান শূন্য হয়ে নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিল। সে আত্মহত্যা করার উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়ে পড়ল। রাস্তায় যেতে যেতে বেশ কিছুটা দূরে সে এক আশ্রম দেখল। আশ্রমটি দেখে তার ভীষণ ভালো লাগলো। আশ্রমের সৌন্দর্য দেখে সে মুগ্ধ হয়ে গেল এবং সেই আশ্রমে প্রবেশ করল। আশ্রমে প্রবেশ করার পর সে এক গুরুকে দেখতে পেল এবং গুরুর কাছে গিয়ে তার সমস্ত সমস্যা খুলে পড়ল। তিলকের কথা শুনে গুরু বললেন, আত্মহত্যা করার কি আছে এই সামান্য ব্যাপারে? এরই নাম সংসার। এই সংসারকে উপভোগ করতে শেখো। সংসারে সমস্যা হলে সেই সমস্যার সমাধান করতে শেখো। সেই সমস্যা থেকে পালিয়ে গিয়ে এর কোনো সমাধান হবে না। সংসারের মধ্যে থেকেই এই সমস্যার সমাধান করতে হবে। আমি তোমাকে যা যা শেখাচ্ছি এগুলো তুমি তোমার বাড়িতে গিয়ে স্ত্রীকে এবং মাকে বলবে, দেখবে সব ঠিক হয়ে গেছে। তোমার সংসারে সুখ শান্তি ফিরে এসেছে। এরপর গুরুদেব তিলককে কিছু কথা বললেন। গুরুর উপদেশ শুনে তিলক গুরুর আশীর্বাদ নিয়ে বাড়িতে গেল এবং বাড়িতে গিয়ে তার স্ত্রীকে বলল, পাশের দুটি গ্রামের পরে একটি আশ্রম রয়েছে। সেই আশ্রমে এক গুরু রয়েছেন। সেই গুরুর কাছে যে ব্যক্তি যা সমস্যা নিয়ে যায় তার সব সমস্যার সমাধান হয়। এ কথা শোনার পর তার স্ত্রী তাকে বলল, এই কথাগুলো তুমি আমায় বৃথা বলছো। এই বিষয়ে আমার কোনো আগ্রহ নেই। এই কথা শোনার পর সে তার মাকে গিয়ে বলে, পাশের দুটি গ্রামের পরে একটি আশ্রম রয়েছে মা, এবং সেই আশ্রমে এক খ্যাতনামা গুরুদেব রয়েছেন। বিপদের সম্মুখীন হয়ে যে সকল ব্যক্তি তার কাছে যায় সেই গুরুদেব সকলের মনস্কামনা পূরণ করেন। এ কথা শোনার পর তার মা তিলককে বলেন, এ কথা আমাকে কেন বলছো বাবা? যাও, তুমি গিয়ে নিজের কামনা পূরণ করো। তাদের এই কথা শোনার পর তিলকের মন খুবই খারাপ হয়ে গেল এবং সে পরিকল্পনা করল পরের দিন সকালেই গুরুদেবের আশ্রমে গিয়ে সবটা জানাবে। পরিকল্পনা অনুযায়ী পরের দিন সকালে যখন সে নিজের কাজ সেরে গুরুদেবের আশ্রমের কাছাকাছি পৌঁছালো, তখন সে দূর থেকে লক্ষ্য করলো আশ্রম থেকে তার স্ত্রী বের হচ্ছে। এই দেখে সে আশ্রমের কাছে এগিয়ে যেতে লাগলো এবং সে দেখলো তার স্ত্রী বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পর তার মা আশ্রমে প্রবেশ করলেন। তিলক অপেক্ষা করতে থাকলো তার মায়ের আশ্রম থেকে বের হওয়ার। এর বেশ কিছুক্ষণ পর তার মাও আশ্রম থেকে বেরিয়ে আসলো এবং সুযোগ বুঝেই তিলক আশ্রমে প্রবেশ করলো।
আশ্রমে প্রবেশ করার পর সে গুরুদেবকে গিয়ে বলল, গুরুদেব, কাল রাতে আমি আমার মা এবং স্ত্রীকে আপনার কথা অনুযায়ী সব কথা বলেছিলাম, কিন্তু তারা দুজন আমাকে না করে দিয়েছিল যে কেউ আসবে না। তা সত্ত্বেও লুকিয়ে লুকিয়ে এরা আশ্রমে এলো, এর কারণটা জানতে পারি? তিলকের কথার উত্তরে গুরুদেব বললেন, তোমার মা এবং স্ত্রী লোভের বশে এখানে এসেছে। লোভ এমন একটা জিনিস যা মানুষকে যে কোনো জিনিসের দিকে আকর্ষণ করে, আর যেখানে চমৎকার কিছু ঘটার ব্যাপার থাকে সেখানে তো লোভ আরও জাঁকিয়ে বসে। তুমি কিছু চিন্তা করো না, তোমার পরিবারে আর অশান্তি হবে না। তুমি বাড়ি চলে যাও এবং ঠিক 1 বছর পর আমার কাছে ফিরে এসো। আর একটা কথা, যদি কোনো ছোটোখাটো ব্যাপার নিয়েও কখনো সংসারে ঝামেলার সৃষ্টি হয়, তাহলে তুমি কারোর পক্ষ নিয়ে কথা বলবে না। একথা শোনার পর তিলক আশ্রম থেকে বেরিয়ে বাড়িতে ফিরে আসে এবং বাড়িতে এসে দেখে তার স্ত্রী রান্নাঘরে খাবার তৈরি করছে এবং খাবার তৈরির পর তার মা খাবার পরিবেশন করছেন এবং তারপর 3 জনে মিলে মহা আনন্দে বসে সেই খাবার খাচ্ছে। এটা দেখে তিলক খুবই আনন্দিত হয়। সে আরও দেখে তার স্ত্রী তার মায়ের পা টিপে দিচ্ছে এবং কিছুক্ষণ পর তার মা তাকে বারণ করছে যাতে তার কষ্ট না হয়। আশ্রম থেকে ফেরার পর বাড়ির পরিবেশ পাল্টে যায়। সুখ শান্তিতে ভরে ওঠে তাদের পরিবার। পরিবারের সকলের সুখ দুঃখ ভাগ করে নেয় এবং তার স্ত্রী এবং মা সবকিছু ভুলে গিয়ে মা এবং মেয়ের মতোই থাকতে লাগে। এইভাবে 1 বছর কেটে যায়। এই 1 বছরের মধ্যে তাদের মধ্যে কোনো ঝামেলা হয়নি। বহু সমস্যা এসেছে ঠিকই, কিন্তু তারা 3 জনে মিলে আলাপ আলোচনা করে সেই সমস্যার সমাধান করেছে। এই 1 বছর তাদের পরিবার এক কথায় সুখী পরিবার হয়ে ওঠে। প্রেম ভালোবাসায় ভরে ওঠে তাদের পরিবার। 1 বছর কেটে যাওয়ার পর তিলক আবার যায় গুরুদেবের আশ্রমে এবং আশ্রমে যাওয়ার পর গুরুদেবের কাছে তিলক এটা জানতে চায়, গুরুদেব, ঠিক 1 বছর আগে আপনি আমার মা এবং আমার স্ত্রীকে এমন কোন কথা বলেছিলেন যার ফলে আমাদের পরিবার সম্পূর্ণরূপে সুখের হয়ে ওঠে? আপনি আমাকে ঠিক 1 বছর পর আসতে বলেছিলেন। ঠিক 1 বছর পর আবারও আপনার কাছে এলাম। তখন তিনি মুচকি হেসে তিলককে বললেন, এই জগৎ সংসারে প্রেম ভালোবাসা বলে আসলে কিছুই হয় না। প্রেম ভালোবাসার নাম করে প্রকৃত প্রেম ভালোবাসা ছাড়া বাকি সব কিছুই হয়। তোমরা যে দেখো এত যুদ্ধ হয়, চারিদিকে রাজায় রাজায় যুদ্ধ, দেশের সাথে দেশের যুদ্ধ, রাজ্যের সাথে রাজ্যের যুদ্ধ, ধর্মের সাথে ধর্মের যুদ্ধ, জাতির সাথে জাতির যুদ্ধ, এই প্রকার যুদ্ধের মতোই পরিবারের এক সদস্যের সাথে আরেক সদস্যের যুদ্ধ হয়। এইগুলোই আমরা ছেলেবেলা থেকে দেখে আসছি এবং এই পরিবার থেকেই রাজনীতি ব্যাপারটা সৃষ্টি হয়েছে। তিলক তখন গুরুদেবকে বলে, আপনার এই সকল কথা তো আমি বুঝলাম গুরুদেব, কিন্তু আমি এটা জানতে চাই আমার মা এবং স্ত্রীকে আপনি এমন কি কথা বলেছিলেন যার ফলে তাদের মধ্যে মা এবং মেয়ের সম্পর্ক গড়ে উঠেছে, এখন একে অপরকে ছাড়া থাকতে পারে না? উত্তরে গুরুদেব বলেন, আমি তোমার স্ত্রীকে বলেছি, দীর্ঘ 1 বছর যদি তুমি তোমার শাশুড়ি এবং তোমার স্বামীকে ভীষণভাবে সুখী রাখতে পারো, তাহলে 1 বছর পর তুমি যা চাইবে তাই পাবে। একই কথা আমি তোমার মাকেও বলেছি যে তোমাকে এবং তোমার স্ত্রীকে সুখী রাখার কথা। একথা শোনার পর তিলক একটু চিন্তিত হয়ে গুরুদেবকে জিজ্ঞাসা করে, তাহলে সেই 1 বছর তো সম্পূর্ণ হয়ে গেল, এবারে কি তারা আবার আগের মতোই হয়ে উঠবে? আবার কি আমাদের সংসারে অশান্তি নেমে আসবে? একথা শোনার পর গুরুদেব তাকে বলেন, তুমি একদম চিন্তা করো না, আর তোমার পরিবারে কোনো ঝগড়া অশান্তি হবে না, কারণ এই 1 বছরে তোমার মা এবং তোমার স্ত্রী একে অপরকে খুব ভালোভাবে চিনেছে এবং বুঝেছে। তাদের মধ্যে একটি মা এবং মেয়ের সম্পর্ক সৃষ্টি হয়েছে। তাদের মধ্যে প্রকৃত ভালোবাসার একটি সম্পর্ক তৈরি হয়েছে। তাদের দুজনের মধ্যে এইটুকু ভরসা রয়েছে যে খারাপ সময়ে তারা একে অপরের সাহারা হবে। তাদের একে অপরকে নিজেদের অধীনে করার প্রবণতা অনেকটাই কমে এসেছে, বা বলতে গেলে পুরোটাই শেষ হয়ে গেছে। একথা শোনার পর সে গুরুদেবকে ভীষণভাবে ধন্যবাদ জ্ঞাপন করে এবং বাড়ি ফিরে এসে সুখে শান্তিতে সপরিবারে জীবনযাপন করতে থাকে।
বন্ধুরা, সংসার জীবন সুখের করতে আজকের গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, এই জগৎ সংসারে প্রেম ভালোবাসার নামে যেটা দেখা যায়, আদৌ সেটা প্রেম ভালোবাসা নয়। প্রেমের নামে সেটা হলো একে অপরকে নিজেদের অধীনে করার চেষ্টা। দ্বিতীয়ত, প্রেম বা ভালোবাসা মানে এটা কখনোই না একে অপরের কাছে বন্দী হয়ে যাওয়া। প্রকৃত ভালোবাসলে সকলকে স্বাধীন করে দিতে হয়। যদি সে ঠিকঠাকভাবে স্থায়ী হতে পারে, তবেই সে প্রকৃত ভালোবাসার যোগ্য। তৃতীয়ত, বিপদের সময় যে পরিবার একত্রিত হয়ে বিপদের সামনা করে, সেই পরিবারই প্রকৃত পরিবার। বিপদে যে পরিবার ভেঙে চুরমার হয়ে যায়, সেই পরিবার রাজনীতির ঘর ছাড়া আর কিছুই নয়। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।